এদিকে মাফিয়ার ছেলেরা সন্ধ্যার আগে চৌরাস্তায় চারিদিকে স্নাইপার নিয়ে ওত পেতে বসে থাকে। আজকে যেন শহরে কোনো দৈত্যের আক্রমণ হবে, পুরো শহরটা যেন আজকে গুলির আওয়াজে কেঁপে উঠবে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে, একটু পরেই সজীব চৌরাস্তায় চলে আসে। তখনই প্রায় শতাধিক ছেলে পেলে সজীবকে সামনে থেকে ঘিরে ধরে। মাফিয়ার ছেলেরাও সবাই দিকে পজিশন নিয়ে বসে পড়ে। একটা ছেলে সজীবের দিকে আগাতেই স্নাইপারে গুলি গিয়ে সোজা মাথায় ঢুকে যায়। ছেলেটা সেই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহসিন প্রথমে অবাক হয়ে গেলেও পরে বুঝে ফেলে মাফিয়ার ছেলেরা তাকে চারপাশ থেকে গার্ড দিচ্ছে। সজীব নিশ্চিত হয়ে দাঁড়িয়ে পড়ে। সজীব সামনে চোখ করে দেখে রাজ দাঁড়িয়ে আছে, আর ডার সাথে সেই ভাড়া করা মেয়েটা দাঁড়িয়ে আছে। এই রাজ, তোর কত বড় সাহস আছে? এইবার আমার শরীরে আঘাত করে দেখ, আমার কাছেও আসতে পারবি না, তার আগেই গোর প্রত্যেকটা ছেলেদের লাশ পড়ে থাকবে এখানে। রাজ, তুই কি মনে করছিস আমি একা এসেছি? আমার পিছনে তাকিয়ে দেখ কত ছেলেপেলে আছে, তোদের সবকয়টাকে আজকে শেষ করে দিয়ে তারপর যাব। এই তোরা সবাই ওই শয়তানটাকে যমদূতের কাছে পৌঁছে দে। রাজের কথাটা শেষ হতে দেরি হয়, কিন্তু রাজের ছেলেরা তানসিনের দিকে এগোতে দেরি করে না। মাফিয়ার ছেলেরাও এই সময়ের অপেক্ষা করছিল। রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতেই মাইয়ার ছেলেদের স্নাইপারগুলো গর্জে উঠে। এক এক করে রাজের ছেলেদের লাশ মাটিয়ে পড়তে থাকে। পুরো শহরগুলির আওয়াজে কম্পিত হয়ে গেছে, কোথাও কোনো সাড়া শব্দ নাই। এটা দেখে রাজ খুব ভয় পেয়ে যায়। ওর নিজের ছেলেদের এমন দশা দেখে কয়েক হাত পিছনে চলে যায়। মাফিয়া লেডি, ওই রাজ, তুমি এমন করছো কেন? আজকে ওই সজীবকে আমি শেষ করে দিয়েই ছাড়ব। তুমি তো কাপুরুষের মতো দূরে সরে যাচ্ছ। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে শেষ করে আসছি, তুমি শুধু দেখতে থাকো। রাজ মাফিয়ার লেডির হাত ধরে ফেলে, এই মেয়ে গোমার কি মাথা খারাপ নাকি? নিজেই নিজেকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে চাচ্ছ? মাফিয়া লেডি, আরে ছাড়ো তো তোমার আইডিয়া। আমি গেলাম ওই শয়তানটাকে মারতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। মেয়েটা রাজের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সজীবের দিকে এগোতে থাকে। মেয়েটা সজীবের কাছে আসতেই ঝড়ের মতো কয়েকটা গাড়ি এসে ওদেরকে ঘিরে ফেলে। তারপর গাড়ি থেকে মাহফুজ বের হয়ে আসে, কিন্তু শরীরে সেই ভয়ঙ্কর পোশাকটা রয়েছে। মাহফুজ বের হয়েই মেয়েটার গলায় ধারালো একটা তরবারি ধরে। মেয়েটা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজ মাহফুজের দিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেলে, কারণ মেয়েটার গলায় যে এখন তরবারি ধরে রেখেছে, সে আর কেউ নয়, মাফিয়া জগতের সবচেয়ে বড় খাতারনাক ট্রিপল এম। তবে তার আরও একটা নাম আছে, সেটা হলো আগুন। আগুন নামটা কেউ জানে না, যার কথায় পুরো মাফিয়া জগৎ পরিচালিত হয়। রাজ সরাসরি এসে মাহফুজের পা জড়িয়ে ধরে, আগুন ভাই, দয়া করে আমার মা করে দেন, আপনার কাছে আমাদের প্রাণটা ভিক্ষা চাচ্ছি। আমি জানতাম না যে সজীব আপনার লোক, তাহে কখনো ওকে মারার চিন্তা মনেই নিয়ে আসতাম না, প্লিজ মাফ করে দেন। মাহফুজ, এই রাজ, আমার পা ছেড়ে দে। এসব কি শুরু করলি? রাজ, না ভাই, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আমি জানি আপনি ক্ষমা না করলে আমার মাথা আর ঘাড়ের উপর থাকবে না। দয়া করে আমাদেরকে মাফ করে দিন। মাহফুজ রাজের কথা শুনে মনটা গলে গেল। আচ্ছা, তোকে মাফ করে দিলাম, এবার উঠে দাঁড়া। আর তুই বললি যে আমাকে খুব ভালো করেই চিনিস, তো আমাকে কিভাবে চিনিস? রাজ, কয়েক বছর আগে আপনি মারুফদের গ্যাংটাকে শেষ করে দিয়েছিলেন, সেই দিন ওই খানে আমিও ছিলাম। আমি আপনার জলজল করতে থাকা ক্ষুধার্ত হায়নার চোখগুলো দেখেছিলাম। ভাই, সেদিনই আমি আপনাকে চিনে ফেলেছিলাম যে আপনিই সেই ট্রিপল এম নামক খাতারনাক হায়না। আমার এই ছেলেদেরকে জমের দরজায় পাঠানোর জন্য আপনি একা যথেষ্ট। মাহফুজ, সবই তো বুঝলাম, কিন্তু তুই যে এই মেয়েটাকে এনেছিস, সেটা কি জন্য? আর মেয়েটাকে নিয়ে এসেছিস কেন? সেফা মেয়েটাকে কোথায় আটকে রেখেছিস বল? প্রচণ্ড রেগে গিয়ে রাজ, ভাই ভাই, আপনি শান্ত হন।
রেগে যাবেন না, আমি সবই বলছি। ভাই, যখন খবর পেলাম যে সজীব আমার ছেলেদেরকে মেরে রেখেছে, তখন গোপনে ওকে মারার জন্য মেয়েটা যে হায়ার করেছিলাম, আর এই মন্ত্রী আমাকে হুমকি দিয়েছিল, তাই ওকে শেষ করার জন্য সব প্ল্যান করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে আপনার ছেলেরা সবকিছু জেনে গিয়েছে, আর ভাই সেফাকে এই মেয়েটা কোথায় রাখছে সেটা আমার জানা নাই। মাহফুজ, রাজের কথা শুনে মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল, শরীরে যেন আগুন জ্বলছে। ওই রাজ, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, না হলে তোকে এখানে শেষ করে দিব। আর সজীব, তুই মেয়েটাকে নিয়ে আমাদের ডেরায় নিয়ে চল, ওর থেকে আমার কিছু জানার আছে। রাজ মাহফুজের রাগান্বিত চোখ দেখে ভয় দৌড়ে পালায়। সজীব মেয়েটাকে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। তারপর কিছুক্ষণের মধ্যে সবাই মাফিয়ার ডেরায় গিয়ে উপস্থিত হয়। সজীব মেয়েটাকে একটা রুমে বন্দি করে রাখে, চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে, যাতে করে ছোটাছুটি না করতে পারে। মাহফুজ একটু পরে মেয়েটার কাছে এসে বসে, তারপর সমস্ত বাধা খুলে দেয়। মেয়েটা মাহফুজের ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পেয়ে যায়, তখনই কান্না করে দেয়, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না। মাহফুজ, এই মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন বলতো? তোমাকে মারার প্রয়োজন হলে তখনই শেষ করে দিতাম। এই এতক্ষণে তোমার লাশের টুকরো শহরের বিভিন্ন জায়গায় থাকত। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর জেনে তোমাকে ছেড়ে দিব, অতএব চুপচাপ মেরে বসে থাকো। মেয়েটা মাহফুজের কথায় চুপ করে বসে থাকে, আর একটাও কথা বলে না। মাহফুজ, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা, জি, আমার নাম নীরা। মাহফুজ, তো তুমি যে রাজের কথায় এখানে চলে আসলে, একবার তো সবকিছুর খোঁজ নিয়ে তারপর আসতে পারতে। তুমি থাকো কোথায়? মেয়েটা, আমি থাকি আমেরিকাতে, সেখানে আন্ডারওয়ার্ল্ডের ডন টমের আন্ডারে কাজ করি। রাজের সাথে টমের বেশ ভালো বন্ধুত্ব আছে। টমের মুখে ট্রিপল এম এর কথা অনেক শুনেছি, কিন্তু জানতাম না যে সে কে। বর কোথায় থাকে ট্রিপল এম? শুনেছিলাম টমের মতো শতাধিক ডন ট্রিপল এম এর আন্ডারে কাজ করে। আজকে তোমাকে আমি সামনে থেকে দেখছি, কিন্তু এখনও তোমার মুখ দেখতে পারলাম না। মাহফুজ, আমি যেটা জানতে চাইব তুমি শুধু সেইটার উত্তর দিবে, এর থেকে বেশি কিছু আমি তোমার থেকে আশা করছি না। তো এবার বলো, সেফাকে তুমি কোথায় আটকে রেখেছ? মেয়েটা, হ্যাঁ, আমি সব বলে দিচ্ছি। সেফাকে একটা পুরনো কারখানায় আটকে রেখেছি, তবে ও ভালো আছে। আমার গার্ডরা সবসময় ওকে দেখে শুনে রাখছে, ওর কোনো সমস্যা হবে না। মাহফুজ, তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই তোমাকে শেষ করে দিই, কিন্তু তুমি মেয়ে বলে তোমাকে ছেড়ে দিচ্ছি। চলো, এখনই আমাকে সেফার কাছে নিয়ে যাবে। জানি না তোমার চামচারা ওকে কোনো অবস্থায় রাখছে। মাহফুজ নীরাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। তাহসিন খুব দ্রুত ড্রাইভ করতে থাকে। নীরা তাহসিনকে রাস্তা দেখিয়ে সেই কারখানাতে নিয়ে যায়, যেখানে সেফাকে আটকে রাখা হয়েছে। মাহফুজ, নীরাকে গাড়ি থেকে নামিয়ে নিলাম। কারখানার চারপাশে অনেক ছেলেপেলে দাঁড়ানো, সবার হাতেই বড় বড় অস্ত্র। আমাকে দেখেই সবাই আমার দিকে বন্দুক তাক করে, কিন্তু মেয়েটার চোখের ইশারায় সবাই বন্দুকগুলো নামিয়ে ফেলে। নীরা মাহফুজকে নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। প্রত্যেকটা জায়গায় পাহারা দেওয়া হচ্ছে। মাহফুজ ভিতরের দিকে যেতেই একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই নীরার হাত ছেড়ে দিয়ে দৌড়ে একটা রুমে চলে যায়। মাহফুজ রুমে ঢুকেই দেখি বিছানায় একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। মেয়েটাকে দেখতে জান্নাতি হুরের থেকে কোনো অংশে কম না। আল্লাহ নিজ হাতে আদর করে তৈরি করেছে মনে হয় মেয়েটাকে। আমার আর বুঝগে বাকি রইল না যে এটাই সেফা। দুইটা মেয়ে সেফাকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারছে না। তখন আর আমি চুপ করে থাকতে পারলাম না। এই সেফা, খাবারগুলো খেয়ে নাও, না হলে তো অসুস্থ হয়ে যাবে। সেফা কারোর গলার আওয়াজ পেতেই পাশ ফিরে তাকায়, দেখে মাহফুজ দাঁড়িয়ে আছে। সেফা আর একটু অপেক্ষা না করে মাহফুজকে এসে জড়িয়ে ধরে। প্লিজ মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও,
আমি এই কয়দিন একটা জাহান্নামের মধ্যে বসে আছি, আর এখানে থাকলে আমার মৃত শরীর বের হবে। প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে চলো, আমি জানতাম তুমি আনামে বাঁচাতে আসবে, বলেই ফুপিয়ে কান্না করতে থাকে। মাহফুজ, সেফার কথা শুনে আমি অবাক। সেই অনেক আগে ওকে দেখেছিলাম, ওর চেহারা পর্যন্ত আমার মনে নাই, আর মেয়েটা কিনা একবারেই আমাকে চিনে ফেলল। সেফা কাঁদতে কাঁদতে আমার কাপড় ভিজিয়ে ফেলেছে। আরে এই সেফা এত কান্না করছে কেন? এবার কান্না থামাও। সেফা মাহফুজের বুক থেকে মাথা উঠায়। মাহফুজ, আচ্ছা তুমি আমাকে একবারেই কিভাবে চিনে ফেললে? সেফা, উফ আল্লাহ, এই ছেলেটা এখনো বোকা থেকেই গেছে। আরে তুমি হলে এই দেশের প্রধানমন্ত্রী, তোমাকে কে না চিনে থাকতে পারে? হা, আমি দেশের বাইরে থাকলেও সব খোঁজ খবর রাখি। মাহফুজ, ওহহ, তাই বলেন রাজরানী? এখন তো মুখ থেকে ঠিকই বুলি ফুটছে, আর একটু আগে তো নাকে কান্না করছিলে। আমি আসলাম আর আমাকেই কিনা এখন অপমান করছে। সেফা আবার কান্না করে দেয়। তুমি একটুও ভালো না, এখন তো আমাকে ফুটবল পেয়ে রাগ করছো। হা, রাগ করো তুমি, আমার আর কি করার আছে, আমি মরে গেলেই ভালো হতো, বলে আবারও কান্না করতে থাকে। মাহফুজ, এই রে আবারও শুরু হয়ে গেল, মনে বেশি বলে ফেলেছি, থাক এই যে নিজের কান্না টেনে দিলাম, আর কখনো কিছুই বলবো না। ওহহ আল্লাহ রে, নিজের কান টেনে নিজেই ব্যথা পাইছি। সেফাকে কোনোভাবে শান্ত করলাম। তো সেফা, এবার চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি, আঙ্কেল আন্টি খুবই চিন্তা করছে, তোমাকে নিরাপদে পৌঁছে দিতে পারলেই আমার শান্তি। সেফা মনে মনে উনার শান্তি, আমি তোমার শান্তি বের করছি, দাঁড়াও। সেই কবে থেকে তোমাকে ভালোবাসি, তোমার কথায় চিন্তা করি, আর আজকে কান্না করে তোমাকে জড়িয়ে ধরলাম, কিন্তু তুমি জড়িয়ে ধরলেই না, রোবটের মতো দাঁড়িয়ে থাকলে। একবার শুধু বাসায় যাই, দেখো তোমার শাস্তি কেমন করে দিই। মাহফুজ সেফাকে ঠিকঠাক করে নিয়ে ওর ব্যাগ তুলে নিলাম। তারপর রুম থেকে বের হতেই দেখি সব ছেলেপেলেরা নীরা আর আমাদের দিকে বন্দুকগুলো তাক করে রাখছে। নীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঘটনা কি ঘটছে আমি তার কিছুই বুঝগে পারলাম না। এই নীরা, এইসব কি হচ্ছে? সবার এভাবে বন্দুক ধরে রাখছে কেন? নীরা মাথাটা নিচু করে। মাহফুজ, আমার কিছুই করার নাই, এই ছেলেগুলো সবাই রাজের দলের। রাজ আমাকে বলেছিল সেফাকে ফাঁসিয়ে তোমাকে না মারতে পারলে আমাকে মেরে ফেলবে, কিন্তু কিভাবে মারবে সেটার কোনো ইঙ্গিত দিয়ে যায় নাই। কিন্তু আজকে আমি ঠিকই বুঝে গিয়েছিলাম যে আমি মারা যেতে চলেছি, কারণ সেফাকে তোমার হাতে তুলে দিচ্ছি, আর তোমাকেও শেষ করতে পারি নাই। জানো মাহফুজ, এই বাংলাদেশে আসার সময় তোমাকে মারার জন্য সব রকমের প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এখানে এসে তোমারে মারা তো দূরের কথা, তোমার মায় পড়ে যায়, তাই তোমাকে আর শেষ করা আমার পক্ষে পসিবল না। আমরা সবাই এখন মারা যেতে চলেছি, বলেই নীরা কেঁদে দিল। মাহফুজ, আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম, সব জায়গা থেকেই আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। এক কদম পা বাড়ালেই মাথার খুলি উড়ে যাবে, কিন্তু চারপাশের ছেলেগুলোকে আমার কাছে বাচ্চা মনে হচ্ছে, যাদের বস আমি, আর তারাই না জেনে আমার মাথায় অস্ত্র ঠুকেছে। হাহাহা, ব্যাপারটা খুবই হাস্যকর। মাহফুজ মুচকি একটা হাসি দিয়ে পকেটে হাত দিয়ে একটা বাটনে চাপ দিল। তার ঠিক 10 সেকেন্ড পরেই বাইরে থেকে অনেকগুলো বন্দুক একসাথে গর্জে উঠল। ছেলেগুলো পিছন ফিরে তাকাতেই সবার মাথা ছিদ্র করে গুলি বেরিয়ে গেল। তখনই তাসহিন সহ অনেকগুলো দানব আকৃতির লোক রুমের ভিতরে প্রবেশ করল। মাহফুজ এদেরকে দেখে পৈশাচিক একটা হাসি দিল। এদিকে সেফা অ্যাডব কিছুতে ভয় পেয়ে মাহফুজকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, কোনোভাবেই ছাড়তে চাইছে না। মাহফুজ, এই সেফা, তোমার আবার কি হলো? এভাবে শক্ত করে ধরে রাখলে কেন? সেফা, এসব দেখে আমার খুব ভয় করছে, আমি মাথা তুলব না, আমার খুব ভয় করছে। এই দানবগুলোকে ঘর থেকে বের করো, আমি এদেরকে সামনে দেখতে চাই না। মাহফুজ
সেফার কথা শুনে ওদের দিকে ইশারা করতেই সবাই চলে গেল। তারপর সেফাকে বিছানায় বসিয়ে শান্ত করল, এই যে সেফা, দেখো এখানে আমরা ছাড়া কেউ নাই, ওই দানবগুলো চলে গেছে। সেফা চোখ খুলে মাহফুজের দিকে তাকিয়ে মুচকি একটি হাসি দিল, আর এক হাসতেই মাহফুজ গ্রাস খেয়ে গেল। নীরা মাহফুজের দিকে এগিয়ে আসল, আচ্ছা মাহফুজ, তুমি বলতো যে এরা হঠাৎ করে কই থেকে আসলো? আর এরা কারা? এদেরকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না। মাহফুজ, আরে এরা মানুষ রূপী এক একটা হিংস্র জানোয়ার, এদেরকে আমি মাটির নিচে গোপনভাবে ট্রেনিং করাই, আর আমার প্রশিক্ষক এদেরকে এইভাবে তৈরি করে নেয় যাতে যেকোনো প্রতিকূল পরিবেশে এরা ঝাঁপিয়ে পড়তে পারে। নীরা, কিন্তু বাইরে থেকে তোমার লোকেরা জানল কিভাবে যে তুমি বিপদে আছো? মাহফুজ, আরে পকেটে হাত দিয়ে এলার্ট বাটনটা অন করে দিয়েছিলাম, তাই তাহসিন সংকেত পেয়েই বাইরে থেকে চলে আসে। আর ওই হিংস্র হায়নাদের কথা বলছো তো? এখানে আসার আগেই আমি অনুমান করেছিলাম যে বড় কিছু এটা ঘটতে পারে, যেটা হঠাৎ করে সামাল দেওয়া সম্ভব নয়, তাই আমার গোপন বাহিনীকে এখানে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, অনেক কথা হলো, এবার তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করছি, চলো আমরা যাই। নীরা হঠাৎ মাহফুজের দুটো হাত ধরে ফেলে, প্লিজ মাহফুজ, তুমি এমনটা করো না, অনেক বড় একটা সত্য কেউ জানে না, আমি এই বাংলাদেশের বংশভূত মেয়ে, কোনো একটা কারণে আমার বাবা মা আমেরিকায় চলে যায়, তারপরে কিভাবে তারা মাফিয়াদের সাথে সংযুক্ত হয়ে যায়, কোনো একটা কারণে আমার বাবাকে তারা মেরে ফেলে। আমার আম্মু আমার বাবাকে হারানোর শোকে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। টম আমাকে বলেছিল আমি কাজগুলো ঠিকভাবে করতে পারলেই আমার মায়ের অপারেশন করিয়ে দিবে, কিন্তু আমি কাজটা করতে পারলাম না। টম আমাকে কিছুতেই ছেড়ে দিবে না, কারণ যেকোনো ভাবে সে জেনে যাবে যে আমি টমের ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। আমাকে আর আমার আম্মুকে টম শেষ করে দিবে। মাহফুজ, এই মেয়ে একদম চুপ করো তো, আমি থাকতে তোমার আর তোমার মায়ের গায়ে হাত দেয় সেটাও খুব ভালো করে দেখব। এখন চলো সেফাকে বাসায় দিয়ে আসি, তারপর যা করার করে নিব। মাহফুজ সবাইকে নিয়ে সেফাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাতেই তারা সবাই পৌঁছে যায়। সেফার বাবা মা তো সেফাকে পেয়ে খুব খুশি, যেন হাতে আকাশের চাঁদ ফিরে পেয়েছে। নীরা দূর থেকে দাঁড়িয়ে সবার খুশি দেখে কান্না করছিল। বিষয়টা আমার চোখে এড়ালো না। আমি আম্মুকে ইশারা করলাম নীরা সান্ত্বনা দেওয়ার জন্য, তখন আম্মু নীরার কাছে চলে গেল। আম্মু, কি হলো নীরা মা, তুমি এভাবে দূরে দাঁড়িয়ে কান্না করছো কেন? নীরা, আন্টি, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, আমার আম্মুও মৃত্যু পথযাত্রী, আমার আর আদর করার মতো আপন কেউ নাই, আমি মনে হয় এবার এতিম হয়ে যাব। আম্মু, এই মেয়ে পাগলের মতো কিসব বলছো? তোমার আম্মুর কিছুই হবে না, আর এখন থেকে আমি তোমার আরেকটা আম্মু, সো আর কান্না করলে ভীষণ মার লাগাবো কিন্তু। নীরা কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে। আম্মুও নীরাকে পরম মমতায় আগলে নেয়, সবার চোখেই খুশির পানি। সবাই রাতে খাবার শেষ করে আড্ডা দেয়, রাতে অনেক মজা করে। নীরার জীবনের কিছু করুণ কাহিনী সবাইকে শোনায়, সাথে এটাও বলে যে টমের সব গোপন কথা মাহফুজকে বলবে, যাতে করে টমের সব কুকীর্তি ধরতে পারে। রাতের সবাই নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পুরো শহর আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মাফিয়ার ছেলেদের রক্তে পুরো একটা এলাকা ভেসে গেছে। সবার মুখে এখন একটাই আতঙ্ক, মাফিয়া বস ট্রিপল এম ওরফে আগুন ভাই আবার নিজের রূপে ফিরে এসেছেন। আর খারাপ কাজ করার জন্য মাফিয়ার ছেলেদেরকে আগুন ভাই শেষ করে দিয়েছে। সব মাফিয়ার লিডারদের বুকে ভয় ধরিয়ে দিয়েছে ট্রিপল এম। পুরো শহরের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না। কখন কাকে মাফিয়ার দল মেরে ফেলে, কোনো সন্ত্রাসীদের বুকে সাহস হচ্ছে না কোনো খারাপ কাজ করার,
কারণ ট্রিপল এম এর নামের ভয়ে সবাই খারাপ কাজ করার কথা ভুলেই গেছে। মাহফুজ ঘুম উঠে এসব খবর দেখছিল, হঠাৎ করেই নীরা রুমের ভিতরে চলে আসে, তারপর টমের সম্পর্কে এমন একটা খবর দেয় যেটা শুনে মাহফুজ নীরাকে দেয়ালের সাথে ধাক্কা গলা টিপে ধরে। মাহফুজ প্রচণ্ড রেগে গিয়ে তুই করে বলা শুরু করল, এই নীরা কি বললি তুই? কথাটা আবার বলতো। নীরা, মাহফুজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহফুজ, আচ্ছা তোকে ছেড়ে দিলাম, এবার সবকিছু ক্লিয়ার করে বল। নীরা, মাহফুজ তার গলা ছেড়ে দেওয়ার পর জোরে শ্বাস নিতে থাকে। মাহফুজ তুমি একটু শান্ত হয়ে বসো, আমি সব বলছি। আমেরিকাতে তোমার একটা বন্ধু ছিল যে তোমার হয়ে গুপ্তচরের কাজ করছিল, তাকে টম নিজে হত্যা করেছে, আর বাংলাদেশে হামলা করার জন্য আন্ডারওয়ার্ল্ডের অনেকগুলো টিমকে একত্র করেছে। টম এতদিন ধরে শুনেছি তোমার বশে ছিল, কিন্তু এখন তোমাকে হত্যা করার প্ল্যান করেছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশে হানা দিবে। মাহফুজ, নীরার কথা শুনে টমের উপরে প্রচণ্ড রাগ হতে লাগল। টম আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরে ফেলেছে, ওকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব, আবার আমার দেশের উপরে হামলা করার মতো জঘন্য প্ল্যান করছে টম। এই দেশের মাটিতে একবার আসুক, বেঁচে ফিরতে পারবে না। আর নীরা তোমার সাথে তখন অমন করার জন্য আমি দুঃখিত, আসলে আমার খুব রাগ হয়ে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। নীরা, ওহহ এই কথা বলছ? আরে না হহ, আমি কিছুই মনে করি নাই, কিন্তু আমার জন্য একটা খারাপ খবর আছে। আমার আম্মুকে 2 দিনের মধ্যে চিকিৎসা করাতে না পারলে মারা যাবে, এখন আমি কি করব? বলেই কাঁদতে শুরু করে দেয়। মাহফুজ, এই মেয়ে কান্না করছো কেন? আমি তো তোমাকে বলছি যে তোমার মায়ের কিছু হতে দিব না। আমি আজকেই আমেরিকাতে থাকা মাইকেল নামের একটা ডনকে বলে দিব, যাতে করে কঠোর নিরাপত্তার সাথে তারা তোমার আম্মুকে চিকিৎসা করাই। মাইকেল আমার খুব কাছের একজন বন্ধু, তুমি কোনো চিন্তা কইরো না। আচ্ছা, বাসায় কি কিছু রান্না হয়েছে? নীরা, হ্যাঁ সব রান্না হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে চলে এসো, আমি যাই আম্মুকে একটু সাহায্য করে আসি। ওহহ, আর একটা কথা, সেফা তোমাকে ওর ঘরে গিয়ে দেখা করতে বলছে, কি জরুরি কথা আছে বলে। নীরা রুম থেকে চলে যায়। মাহফুজ, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সোজা সেফার ঘরের দিকে যেতে লাগলাম, কারণ সেফা যে কোয়ালিটির মেয়ে, তাতে আমি দেখা না করলে কোনো সময় কি করে ফেলবে বোঝা বড় দায়। সেফার রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজায় টোকা দিয়ে, সেফা আমি কি ভিতরে আসতে পারি? সেফা, হ্যাঁ তুমি চলে আসো, আমার রুমে আসার জন্য আবার অনুমতি নিতে বলছি নাকি? মাহফুজ, ধুরর পাগলি, কি বলো এসব? তুমি এখনো ছোট আছো নাকি? হুট করে তোমার রুমে ঢুকে পড়লে সেটা ভালো হবে না, কারণ তোমার নিজের একটা সেফটি আছে। রুমের ভিতরে গিয়ে সেফার সামনে দাঁড়ালাম। হ্যাঁ, এবার বলো কি বলবে? সেফা বিছানা থেকে নেমে মাহফুজের একদম কাছে চলে যায়। মাহফুজ সেফার আচরণ দেখে অবাক হয়ে যায়। সেফা একদম কাছে চলে আসলে মাহফুজ পিছিয়ে যায়। সেফা এদিকে মাহফুজের দিকে এগোতেই থাকে। মাহফুজ পিছনে যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা লাগে, পিছনে আর যাওয়ার কোনো উপায় নাই। মাহফুজ, এই সেফা তুমি কি করছো? সেফা, আমি আবার কি করব? আমার হবু স্বামীর দিকে এগোচ্ছি। মাহফুজ, কি বলছো হবু স্বামী মানে? আমি তোমাকে বিয়ে করলাম কখন? সেফা, বিয়ে করতে হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই দিন আমাকে দেখে একভাবে আমার দিকে তাকিয়েছিল, মনে করেছ সেটা আমি বুঝি নাই? তোমাকে আমি সেই কবে থেকে ভালোবেসে আসছি, তোমাকে পাওয়ার জন্য তখনও আমার যোগ্যতা হয় নাই। সেদিন আমাকে বাঁচানোর সময় আমি তোমাকে জড়িয়ে ধরলাম, মনে করলাম তুমিও আমারে জড়িয়ে ধরবে। জানো তখন কত আশা নিয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম? কিন্তু তুমি তো জড়িয়েই ধরলেই না, তার উপর আমাকে কয়টা জ্ঞানের বাণী শুনিয়ে দিলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এখন বলো, তুমি আমাকে পছন্দ করো না?
আমাকে ভালোবাসো না? মাহফুজ, মনে মনে এই রে কোনো জায়গায় ফেসে গেলাম। এখন তো মিথ্যা বলতেও পারবো না, দেখি কথাটা ঘোরানোর চেষ্টা করি। না মানে সেফা হইছে কি? আমি তোমাকে। আচ্ছা সেফা, আমাকে আগে ছেড়ে দাও, খুব ক্ষুধা লাগছে, তারপর যা মনে চায় সেটাই জেনে নিও। তুমি বলে আমাকে ভালোবাসো, তো ভালোবাসার মানুষকে এভাবে খিদে পেট নিয়ে আটকে রাখলে একটুও মায়া হচ্ছে না তোমার? সেফা মাহফুজের কথা শুনে ছেড়ে দিল। মাহফুজও হাফ ছেড়ে এ যাত্রায় বেঁচে গেল। এই মাহফুজ, তুমি আগে বলবে না যে তোমার ক্ষুধা লাগছে? আমি কি তোমাকে কষ্ট দিতে চাই নাকি? আচ্ছা আগে গিয়ে খেয়ে আসো, কিন্তু আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। মাহফুজ, আচ্ছা সব পরে দেখা যাবে, তাহলে আমি গেলাম। এক দৌড়ে ঘর থেকে বের হতে যাব, তখনই সেফা পিছন থেকে আবার ডাক দিল। সেফা, এই যে মাহফুজ, একটা কথা শুনো। তুমি যতই কথা ঘুরাও না কেন, আমার আর তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলে নিয়েছি, তারা আমার কথায় বিয়েতে রাজিও হয়ে গেছে। আমি তোমাকেই বিয়ে করব, আর কাউকে না। তুমি আমার থেকে বাঁচতে পারবে না। মাহফুজ, সেফার আর কোনো কথা না শুনে রুমে থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। মেয়েটা নাজেহাল করে ছেড়েছে আমাকে, কিন্তু পরে কি বলল? আমাদের বিয়ের কথা ফাইনাল করে ফেলেছে। বাবা মাও রাজি হয়ে গেছে নাকি? আচ্ছা আগে খেয়ে নিই, তারপর মায়ের কাছে থেকে শুনে নিব। খাওয়া দাওয়া শেষ করে প্রথমেই মাইকেলের কাছে ফোন দিলাম, আর নীরার মায়ের চিকিৎসার জন্য সব ব্যবস্থা করতে বললাম। তারপর মায়ের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আচমকা এমনভাবে ধরাতে মা চমকে উঠল, তারপর আমাকে দেখে শান্ত হল। আম্মু, কিরে কিছু বলবি? মাহফুজ, তুমি বলে সেফার সাথে আমার বিয়ের কথা বলে নিয়েছ? আমার বিয়ে নাকি ঠিক করে ফেলেছ? আম্মু, তুই ঠিকই শুনেছিস। মাহফুজ, আম্মুর কথা শুনে চোখ চড়ক গাছে। আম্মু, তুমি কি বলছো এসব? আমার কি এখনো বিয়ের বয়স হইছে নাকি? আমি তো এখনো উহহ আল্লাহ গো গেলাম গো। পিছন থেকে কেউ আমার কান টেনে ধরেছে। এই ক্যাডারে আমার কানটা টেনে ধরল? আব্বু, তোর আব্বাজান তোর কান ধরছে, ওই ধামড়ি পোলা কি বললি তুই? তোর এখনো বিয়ের বয়স হয় নাই? পুরো একটা দেশকে কন্ট্রোল করছে, তার বলে আবার বিয়ের বয়স হয় নাই? আমার সেফা মা তোকে খুব ভালোবাসে, তুইও তো ওকে খুব ভালোবাসিস, তো বিয়ে করবি না কেন এখন? মাহফুজ, এই আব্বু সেফা তোমার কাছে আমায় নিয়ে কি বলেছে? আব্বু, তুইও ওকে ভালোবাসিস তাই বলেছে, আর বেশি কথা শুনতে চাই না আমি। তোদের এই মাসেই বিয়ের ব্যবস্থা করব। তুই কি বুড়ো হয়ে গেলে বিয়ে করবি নাকি? মাহফুজ, আরে এখনো বড় হলাম না বুড়ো বলতেছে, আমি বড় হইনি বলেই তো বিয়ের কথা বলতেছি না। আব্বু, আর একবার যদি বড় হসনি বলিস, তাহলে তোর কান ছিঁড়ে ফেলব বলে দিলাম। মাহফুজ, এই না সেটার দরকার নাই, আমি বিয়ে করব, এবার তাহলে রুমে যায়। উফফ, বাঁচা গেল, কোনো রকমে আব্বুর হাত থেকে ছুটে আসলাম। এখন ওই সেফার কাছে যাব, মেয়েটাকে এবার শিক্ষা না দিলে হচ্ছে না, আর আমি ওকে ভালোবাসি সেটা বুঝল কেমন করে? যাই হোক, এখন গিয়ে আগে ওর অবস্থা খারাপ করব। একটু রাগ নিয়ে সেফার দরজা খুলে রুমে ঢুকলাম। সেফা দেখি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সেফা দরজা খোলার আওয়াজ পেয়ে পিছন ঘুরে তাকায়, দেখে মাহফুজ একটু রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো গো তোমার? এভাবে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মাহফুজ, এই সেফা, তুমি বাবা মাকে কি বলেছ? আমি তোমাকে অনেক ভালোবাসি। সেফা মাহফুজের কথা শুনে একদম মাহফুজের কাছে চলে আসে। হ্যাঁ, আমি বলেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, একটা সত্যি কথা বলতো। আমাকে তুমি ভালোবাসো না? মাহফুজ, হ্যাঁ তোমাকে ভালোবাসি, কিন্তু এখনই তোমাকে বিয়ে করতে পারবো না, আমার অনেক কাজ আছে, বিশেষ করে মমম।
মাহফুজ আর কথা বলতে পারে না। সেফা হুট করেই মাহফুজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সেফার নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে মাহফুজ তখনই ভিন্ন একটা জগতে চলে যায়। সেফা খুব করে মাহফুজের ঠোঁট চুষতে থাকে। সেফার এই কাহিনী দেখে মাহফুজ অবাক হয়ে যায়। মাহফুজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেফার থেকে নিজেকে কোনোভাবেই ছোটাতে পারে না। সেফা কিস করতেই থাকে। একসময় মাহফুজের কোমর জড়িয়ে ধরে। মাহফুজ বুঝতে পারে তারা দুজনে খারাপ দিকে চলে যাচ্ছে। তখনই মাহফুজ সেফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেফা মাহফুজের ধাক্কা খেয়ে বিছানায় গিয়ে পড়ে। মাহফুজ অনেক জোরে হাঁপাতে থাকে। এই সেফা, তুমি এটা কি করতে আমার সাথে? সেফা, কেন? ভুল কিছু তো করি নাই। আমার নিজের অস্তিত্ব তোমার মধ্যে রেখে দিলাম, যাতে করে কেউ আর নজর না দিতে পারে। মাহফুজ, ওহহ, তাই নাকি? তাহলে আমাকেও তো এই কাজটা করতে হবে, যাতে আমার বউয়ের দিকে কেউ নজর না দিতে পারে। সেফা, এই না হহ, এখন আর না। যাও, গিয়ে নিজের কাজ করো। যা করার সব বিয়ের পরে করবা। সেফা লজ্জা মাখা মুখে মাহফুজকে বের করে দেয়। মাহফুজ একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। তখনই মনে পড়ে গেল নীরার মায়ের চিকিৎসার জন্য মাইকেলকে বলেছিলাম। এখন কি অবস্থা সেটা জানার দরকার। আর দেরি না করে মাইকেলকে ফোন লাগালাম। মাইকেল, হ্যাঁ ভাই বলেন, কেমন আছেন আপনি? মাহফুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বল, নীরার মায়ের কি অবস্থা? ওনাকে হসপিটালে ভর্তি করেছিস তো? মাইকেল, ভাই হসপিটালে ভর্তি করেছি, কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছে। আপনাকে জানাবো নাকি জানাবো না সেটা নিয়ে কনফিউশনে আছি। মাহফুজ মাইকেলের কথা শুনে বুকটার মধ্যে একটা বাড়ি দিল। কিরে মাইকেল, নীরার মাসের আবার কিছু হয় নাই তো? মাইকেল, আরে না ভাই, উনার কিছুই হয় নাই। আমাদের সাথে অন্য একটা ব্যাপার ঘটেছে। অনেক বড় অপারেশন করাতে হবে, তাই ডক্টর উনার নিজের পরিবারের লোককে চাইছেন। কারণ ডক্টররা কোনো প্রকার দায়ভার নিতে চাচ্ছে না। বুঝতেই তো পারছেন রে, এইটা দেশের বাইরের একটা ব্যাপার, আর প্রচুর টাকাও লাগবে। আমাদের কিছু টাকার কমতি পড়ে গেছে। মাহফুজ, তো বিষয়গুলো আমাকে আগে জানালেই তো পারিস। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, আমি আগামীকাল রাতের ফ্লাইটে উনার মেয়েকে নিয়ে চলে আসব। আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখবি। মাহফুজ কথা বলা শেষ করে নীরার রুমের দিকে যায়। নীরার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। মাহফুজ অনেক ডাকার পরও নীরা দরজা খুলে না। তখন মাহফুজ দরজা জোরে ধাক্কা দিয়ে ভিতরে যেতেই দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। মাহফুজ খুব ভয় পেয়ে যায়। নীরা আবার আত্মহত্যা করল নাকি? কিন্তু নাহহ, নীরা বিছানায় উপরে শুয়ে আছে, আর হাত থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। মাহফুজ দৌড়ে গিয়ে নিজের রুমালটা বের করে নীরার হাত বেঁধে দেয়। নীরা নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে নীরার জ্ঞান ফিরে আসে। মাহফুজ তখনই নীরার পাশে গিয়ে বসে। মাহফুজ, এই নীরা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজের সাথে এটা কি করতে যাচ্ছিলে? নীরা মাহফুজের কথা শুনে কেঁদে দেয়। তো মাহফুজ, এটা ছাড়া আমার আর কি উপায় ছিল? আমার আম্মুই যদি বেঁচে না থাকে, তাহলে আমি আর কাকে নিয়ে বেঁচে থাকব? মাহফুজ নীরার কথা শুনে অবাক হয়ে যায়। এই নীরা, তোমার আম্মুর আবার কি হবে? তোমার আম্মুকে তো হসপিটালে অ্যাডমিট করেছি চিকিৎসা করানোর জন্য। কি দিয়ে কি বলছো তুমি? নীরা, তাহলে আমার ফোনে আমার আম্মুর মেরে ফেলার ছবি কে পাঠালো? আমার ফোনটা দাও, আমি তোমাকে দেখাচ্ছি। মাহফুজ নীরার হাতে ফোনটা দিলে নীরা গ্যালারি থেকে ওর মায়ের ছবি বের করে দেখায়। মাহফুজ ছবিগুলো দেখেই চমকে উঠে। আল্লাহ, কি মারাত্মকভাবে ছবিগুলোকে এডিট করেছে! যেখানে মাইকেলের ছেলেদেরকে ভেদ করে কেউ হসপিটালে গিয়ে নীরার আম্মুকে কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে কিভাবে নীরাকে ভয় দেখালো। নীরা, এই কি হলো মাহফুজ? ছবিটা দেখে তুমিও চমকে গেলে না?
ওরা আমার আম্মুকে শেষ করে দিয়েছে। মাহফুজ, ওই পাগলি তোমার আম্মুকে আমি হসপিটালে রাখছি, আর তাকে কড়া গার্ড দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তোমাকে আমি তোমার আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছি। মাইকেলকে ফোন করে ভিডিও কলে নীরার আম্মুকে দেখালাম। নীরা এবার শান্ত হল। এই মাইকেল, আমি কালকে রাতের ফ্লাইটে চলে আসছি, সাথে নীরাকেও নিয়ে আসছি, তুই সমস্ত ব্যবস্থা করে রাখো। মাইকেল, ওকে ভাই, কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে রাখব, শুধু আপনি এই দেশের মাটিতে পা রাখা পর্যন্ত দেরি। পরের দিন রাতেই মাহফুজ আর নীরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে করে সেফাকেও নিয়ে যেতে হয় মাহফুজের, কারণ সেফা খুব মন খারাপ করে বসেছিল। মাহফুজ প্রথমে সেফাকে নিতে চায়নি, কিন্তু সেফার অবস্থা দেখে না নিয়ে পারল না। সেফা প্লেনের মধ্যের মাহফুজের পাশের সিটে বসেছে, মাহফুজের কাঁধে মাথা রেখে শুয়ে আছে, কিন্তু নীরার চোখে ভয় কাজ করছে, সে চায় তার আম্মুকে সুস্থ দেখতে। কয়েক ঘন্টার মধ্যে সবাই পৌঁছে গেল। আমেরিকার মন্ত্রী এসে মাহফুজকে রিসিভ করল। মাহফুজ মন্ত্রীকে বিদায় জানিয়ে নীরার মায়ের কাছে চলে গেল। হসপিটাল থেকে মাইকেল মাহফুজকে রিসিভ করে, তারপর নীরার মায়ের কাছে নিয়ে যায়। নীরা হসপিটালে এসে তার মাকে দেখতে পেয়ে খুশির সীমা রইল না। মাহফুজ, কি নীরা, তুমি এবার খুশি তো? নীরা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমার জানা নাই, তবে এতটুকু বলতে পারছি যে তোমার এই এত বড় ঋণ আমি কখনো শোধ করতে পারব না। মাহফুজ, আর শোধ করতেও হবে না, তোমাদের জন্য এইটুকু করে আমি আজ খুব খুশি। পাশে তাকিয়ে দেখি সেফা কান্না করছে। এই সেফা, তোমার আবার কি হল? সেফা, আমার কিছুই হয়নি, নীরার আম্মুকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিচ্ছি। আমি ঠিক আছি, আর সরি এখানে আসার জন্য তোমাকে কষ্ট দিলাম, আমাকে মাফ করে দিও। মাহফুজ, আরে না হহ, তুমি কি বলছো? আমি তোমার উপর কোনো রাগ করি নাই। নীরার মায়ের চিকিৎসার না হওয়া পর্যন্ত তুমি নীরার সাথেই থাকবে, তারপর আমরা একসাথে দেশে ফিরে যাব। মাইকেল, তুই আমার সাথে বাইরে আয়, কথা আছে। মাইকেল মাহফুজের সাথে বাইরে চলে যায়। জি ভাই, বলেন কি কথা আছে? মাহফুজ, তোর গুপ্তচরকে ডেকে নিয়ে আসো, ওর থেকে আমার কিছু জানার আছে। মাইকেল তখনই ওর গুপ্তচরকে নিয়ে আসে। এই যে ভাই, এবার যা জিজ্ঞাসা করার করে নিন। মাহফুজ, ম্যাক, আই নো ইউ হ্যাভ অল দ্য নিউজ, নাও টেল মি অ্যাবাউট এম। আই হেয়ার্ড দ্যাট টম উইল অ্যাটাক বাংলাদেশ, ডু ইউ নো এনিথিং? ম্যাক, আমি জানি তোমার কাছে সব খবর থাকে, এখন আমাকে টমের ব্যাপারে বলো। আমি শুনেছি যে টম বাংলাদেশে আক্রমণ করবে, তুমি কি কিছু জানো? ম্যাক, ইয়েস, আই নো এভরিথিং অ্যাবাউট টম। আই হ্যাভ ফাউন্ড আউট দ্যাট টম উইল ইনভেড বাংলাদেশ। টম ইজ ভেরি গ্রিডি ফর ইয়োর কান্ট্রি। টম হ্যাজ জয়েন্ড হ্যান্ডস উইথ রাজ দ্য মাফিয়া অফ বাংলাদেশ। টম উইল অ্যাটাক বাংলাদেশ ইন এ উইক। হ্যাঁ, আমি টমের ব্যাপারে সবকিছু জানি। আমি খোঁজ পেয়েছি যে টম বাংলাদেশে আক্রমণ করবে। আপনার দেশের উপরে টমের খুব লোভ। টম বাংলাদেশের রনি ছেলেটার সাথে একজোট হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই আক্রমণ করবে। মাহফুজ, ঠিক আছে, আমিও এবার টম আর রাজের লাশ ফেলব বাংলার মাটিতে। ম্যাককে ইশারায় চলে যেতে বললাম। মাথাটা পুরো আগুন হয়ে গেছে, টমের শেষ দিন অতি নিকটেই চলে আসছে। নীরার মায়ের চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে 3 দিনের মাথায় সবাই দেশে চলে আসে। এদিকে সজীব মাহফুজের কাছে খবর নিয়ে আলে আসে। সজীব, মাহফুজ ভাই, টম তো বিশাল বাহিনী নিয়ে চলে আসছে, আজকে রাতেই হামলা করবে সবার উপরে, এখন আমরা কি করব? মাহফুজ, কোনো সমস্যা নাই, আমাদের হিংস্র দানবদের এবার মাটির নিচ থেকে বের করে নিয়ে আসো। টমের আর রাজের বাহিনীর সামনে ওদেরকে ছেড়ে দিব, সাথে সব মাফিয়ার ছেলেদের খবর দে, পুরো শহরে আজ রক্তের বন্যা বইবে। রাতের দিকে টম তার বিশাল বাহিনী নিয়ে শহরে প্রবেশ করে। আজ ট্রিপল এম এর বাহিনী ধ্বংস করে দিবে সে, কারণ ট্রিপল এম এর জন্য সে তার কোনো অনৈতিক কাজ করতে পারে না।
উপরে উপরে খুব ভক্তি দেখায়, কিন্তু মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। টম বাংলাদেশে এসেই রাজের সাথে মিলিত হয়। রাজেরও একই উদ্দেশ্য, আর সেটা হল ট্রিপল M ওরফে আগুনকে ধ্বংস করা। রাজ, এই যে টম, তুমি যে আমার সাথে আছো, এটা দেখে খুব খুশি হলাম। টম, আরে আমরা তো একই নেকড়ের শিকার। এই ট্রিপল আর ওরফে আগুন আমাদের জীবনটাকে নরকে পরিণত করেছে, তোমারও একই অবস্থা, তাই তো মিলিত হয়ে গেলাম। আজকে ওই জানোয়ারটাকে জমের দুয়ারে পৌঁছে দিব, বলেই দুজনে হেসে উঠে। একটু পরেই একটা ছেলে এসে রাজের কানে কিছু বলে চলে যায়। কথাটা শুনে রাজের চোখ দুটো জ্বলজ্বল করে উঠে। রাজ, এই টম আমারা তো মেঘ না চাইতেন জল পেয়ে গেলাম। আগুন তো তার ছেলেপেলেদের নিয়ে আড্ডায় বসে আছে, এটাই আমাদের আক্রমণ করার সময়, সো আর দেরি করা উচিত হবে না। রাজ আর টম তাদের ছেলেদের নিয়ে মাহফুজের আড্ডায় দিকে রওনা দেয়, কিন্তু অপরদিকে মাহফুজ আগে থেকেই জানতে পেরেছে যে টম আর রাজ অ্যাটাক করতে আসবে, তাই সব রকমের প্রস্তুতি নিয়ে বসে আছে। টম আর রাজ মাফিয়ার আড্ডার সামনে চলে আসে। চারপাশে কোনো লোক না থাকায় প্রচণ্ড খুশি হয়, কারণ তাদের আক্রমণের রাস্তা একদম খুলে রয়েছে। টম খুশি মনে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। টম সামনে তাকিয়ে দেখে মাহফুজ লোহার একটা পাইপ নিয়ে একা বসে আছে। টম এটা দেখে হাসতে থাকে। টম, কিরে বাংলার বাঘ বলে তুই? তুই বলে আগুন, তুই বলে ট্রিপল M, তোর ভয় বলে সব মাফিয়ারা কাঁপে, তো আমি তো কাঁপলাম না। তোকে আজ এখানেই কবর দিব। আমার ছেলেরা তোর আড্ডার চারপাশ ঘিরে ফেলেছে, আজ তুই বেঁচে ফিরতে পারবি না। মাহফুজ টমের কথা শুনে প্রচণ্ড হাসি পেল। হ্যাঁ রে টম, তুই ঠিকই বলেছিস, তোর ছেলেপেলেরা আমরা আড্ডার চারপাশে ঘিরে রাখছে। তোর ছেলেদের সাথে রাজও আছে, ওকে আবার বাইরে দাঁড়িয়ে করিয়ে রাখছিস কেন? বাইরে গিয়ে দেখ তোর একটা ছেলেও আর ঠিকমতো দাঁড়িয়ে আছে নাকি। এতক্ষণে মনে হয় জমের দুয়ারে পৌঁছে গেছে। টমে মাহফুজের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এক দৌড়ে বাইরে চলে আসে। দেখে তার প্রায় সব ছেলে মাটিতে মরার মতন পড়ে আছে। চারপাশে দানবের মতো হিংস্র কয়েকটা মানিসরূপী জানোয়ার দাঁড়িয়ে আছে। রাজ বাতাসের গতিতে দৌড়ে আসে। রাজ, টম আমাদের এক্ষুনি চলে যেতে হবে, না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবো না। আগুন আমাদের সবাইকে শেষ করে দিবে। টম, আমার সাথে এই দানবগুলোকে দেখছিস? এগুলোই আজকে সবাইকে শেষ করে দিবে। টম আড্ডার ভিতরে চলে আসে। ট্রিপল M ওরফে আগুন, আজকেই তোর শেষ দিন, এই তোরা আগুনকে শেষ করে দে। টমের কথা বলা শেষ না হতেই দানবগুলো মাহফুজের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই মাহফুজের পিছন থেকে সেই মানুষরূপী পশুগুলো ঝাঁপিয়ে পড়ে। টমের ছেলেদের সাথে মাহফুজের ছেলেদের তুমুল হাঙ্গামা শুরু হয়। এদিকে টম মাহফুজের দিকে এগিয়ে আসে, কিন্তু মাহফুজের মারের চোটে টম দাঁড়াতে পারছে না। মাহফুজ টমকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। টম মাটিতে পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই টম লাফ দিয়ে উঠে পড়ে আর মাহফুজের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। মাহফুজ কয়েক হাত দূরে গিয়ে পড়ে। টম মার্শাল আর্ট জানে, তাই এভাবে পাল্টা অ্যাটাক করল। বুকে প্রচণ্ড আঘাত লাগায় মাহফুজের উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু টম উঠে লাফঝাপ শুরু করে দিয়েছে। টম, এই কুত্তা উঠে দাঁড়া, আজকে তোকে এখানেই কবর দিব। আমি 10 পর্যন্ত গুনব, তার মধ্যে উঠতে না পারলে গুলি করে দিব। টম মাহফুজের দিকেগুলো তাক করে গুনতে থাকে। এদিকে মাহফুজের উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, কিন্তু খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। তারপরেও টম মাহফুজের পায়ে একটা গুলি করে দেয়। মাহফুজ ব্যথায় মাটিতে বসে পড়ে, কিন্তু টম আক্রমণ করে। মাহফুজ আর কোনো উপায় না পেয়ে পাল্টা আক্রমণ করে। বারবার টম মাহফুজের ক্ষত জায়গায় আঘাত দিতে থাকে, এতে মাহফুজ আরও দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে। টম অট্টহাসিতে ফেটে পড়ে, কিন্তু মাহফুজ দমে যায় না। আস্তে আস্তে মাটিতে থেকে উঠে দাঁড়ায়। হঠাৎ টমের পিছনে চোখ পড়তেই দেখে তাহসিন আর সজীব সব ছেলেদের নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে।
মাহফুজ এটা দেখে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে নেয়, একটা মুচকি হাসি দিয়ে টমের উপর অ্যাটাক করে। এবার টম মাহফুজের মার সহ্য করতে না পেরে জায়গায় মারা যায়। মাহফুজ স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর নিজের গ্যাং নিয়ে ফিরে যায়। দেশের মধ্যে একটা শান্তি বিরাজ করে। মাহফুজের আসল পরিচয় সবাইকে জানাতেই দেশের জনগণ আরও গর্বিত হয় মাহফুজের জন্য। এইদিকে সেফার সাথে মাহফুজের বিয়ের আয়োজন চলছে। আজকেই তাদের বিয়ে, দুজনের পরিবারে খুশির বন্যা বইছে। এভাবেই শেষ হলো আরেকটি জীবনের গল্প। আপনাদের সবাইকে বিয়ের দাওয়াত রইল, চলে আসবেন সবাই। সমাপ্ত।